আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। জেনিথ ম্যাথ স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এসএসসি পরীক্ষা 2028 এবং নবম দশম শ্রেণীর গণিত বইয়ের বৃত্ত নিয়ে আলোচনা করব। আমি চেষ্টা করব এই বৃত্তের এক ক্লাসে বেসিক ক্লিয়ার করার। শিক্ষার্থী বন্ধুরা, এইখানে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব এর মধ্যে সিকিউ, এমসিকিউ এবং শর্ট যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে এই বৃত্ত থেকে, সেইগুলোর মূলত সবগুলো বিষয় ক্লিয়ার করার চেষ্টা করব। কোথায় থেকে প্রশ্ন বেশি আসবে, কোথায় থেকে না আসার সম্ভাবনা আছে এবং কোথায় থেকে এ যাবৎ বেশি আসে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করি সাথে থাকবা। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা মূল আলোচনাতে চলে যাই। প্রথমে আমরা দেখব যে আসলে বৃত্তটা কি, এই বিষয়টা নিয়ে একটু দেখি। খেয়াল করে দেখো যে কোনো একটি বিন্দুকে নির্দিষ্ট দূরত্ব, অর্থাৎ মনে করো এখান থেকে এটুকু দূরত্ব, নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে যদি ওই বিন্দুকে কেন্দ্র করে ঘুরে আবার সেখানে চলে আসে, তবে যে ক্ষেত্র উৎপন্ন হয় এটি হচ্ছে বৃত্ত। আমি কি বোঝাতে পারলাম? আবার বলি, কোনো বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ওই বিন্দুকে কেন্দ্র করে যদি তা ঘুরে আবার পূর্বের অবস্থায় ফেরত আসে, তবে ভিতরে যে ক্ষেত্রগুলো উৎপন্ন হলো এই ক্ষেত্রটি হচ্ছে বৃত্ত। যদি বিষয়টি আরও ক্লিয়ার করি তাহলে আমি এরকম বলতে পারি যে এই যে এটি একটি বৃত্ত, হ্যাঁ, তবে এই বৃত্তের মাঝখানে অবশ্যই একটি কি কেন্দ্র থাকবে। ঠিক আছে, এই হচ্ছে বৃত্ত। এটা হচ্ছে বৃত্তর সিম্পল সংজ্ঞা। এখন বৃত্ত সম্পর্কে অনেক ডিটেলস অনেক কিছু আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে আগে কি দেখি, আচ্ছা ঠিক আছে, বৃত্তর আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যেমন আমি যদি এই বৃত্তটা এখান থেকে এখানে নিয়ে যাই, হ্যাঁ, এখানে নিয়ে গিয়ে এটা একটু বড় করলাম, করে আমি যদি এই বৃত্তটা সম্পর্কে এখন ডিটেলস আলোচনা করি, তোমাদেরকে বলি যে আসলে বৃত্তটার কোথায় কি আছে। ধরো এই জায়গাটা ধরে নিলাম হচ্ছে কেন্দ্র, মাঝখানে হলো নাকি জানি না, ধরে নাও মাঝখানে। আচ্ছা, এটা হচ্ছে বৃত্তর কেন্দ্র। এই বৃত্তর কেন্দ্রটির এখান থেকে এইটুকু যেটা আছে সেটা কি হলো? বৃত্তের ব্যাসার্ধ। হ্যাঁ, তার মানে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় হচ্ছে, আমি যদি এইভাবে আঁকিয়ে তোমাদেরকে দেখাই তাহলে এটি হবে হচ্ছে কি ব্যাসার্ধ। আমি সংক্ষিপ্ত আকারে সবগুলো ডিটেলস বলি, যদিও তোমরা এই বিষয়গুলো জানো, যেহেতু ক্লাস 10-এ পড়ো এখন, হ্যাঁ 9-10-এ পড়ো, সুতরাং তোমরা অবশ্যই জানো। এখন মাঝখানে যেটি থাকে এটিকে বলা হয় হচ্ছে কেন্দ্র। খেয়াল করে দেখো, এই যে মাঝখানে একটা গোল বিন্দু থাকে না, এটাকে বলা হয় হচ্ছে কেন্দ্র। ঠিক আছে, তারপরে এই ব্যাসার্ধটাকে যদি ডাবল করা যায়, অর্থাৎ কেন্দ্র দিয়ে যায় এরকম একটি যদি ব্যাস হয়, তার মানে কি পরিধির দুইটা প্রান্তকে স্পর্শ করে এরকম একটি রেখাই হচ্ছে জ্যা। এই জ্যাটি যদি কেন্দ্র দিয়ে যায় তবে সে যেটি উৎপন্ন হবে সেটিকে আমরা বলবো হচ্ছে ব্যাস। মনে থাকবে, সেটিকে আমরা বলবো হচ্ছে ব্যাস। ওকে, আর ব্যাস বাদে যে কোনো দুইটা যদি জ্যা উৎপন্ন হয় এটাকে আমরা যে কোনো জ্যা বলবো। হ্যাঁ, যে কোনো জ্যা বা শুধু জ্যা বললেও কোনো সমস্যা নেই, কেননা এটি তার বৃহত্তম জ্যা না, তাই না? এই হচ্ছে গেল। এইবারে এই যে চারিদিকে ঘুরে আসলো না, এই ঘুরে আসাটাকে আমরা বলবো হচ্ছে পরিধি। ঠিক আছে, এটাকে বলবো হচ্ছে পরিধি, মাথায় রাখতে হবে কিন্তু। ওকে, তার মানে এইটুকুকে বলবো হচ্ছে পরিধি। এটুকু সংক্ষিপ্ত আকারে বললাম, আরও ডিটেলস ভিতরে আলোচনা করবো, একে একে সব কিছু আলোচনা করব। তো চলো এখন আমরা দেখি হচ্ছে আসলে বৃত্তের অভ্যন্তরে আর বৃত্তর বহিস্থটা কি। এটা একটি বৃত্ত, হ্যাঁ, আমরা যদি আমাদের কালার নেই, হ্যাঁ, এটা একটিকে বৃত্ত। এই বৃত্তের মাঝখানেটা কি হয়? কেন্দ্র থাকে, এটা আমরা জানি। এখন এখানে বলছে বৃত্তের অভ্যন্তরে ও বহির্ভাগ, অভ্যন্তর ও বহির্ভাগ, অর্থাৎ ভিতরে যা থাকবে, হ্যাঁ, ভিতরে যা থাকবে এইটাকে আমরা বলবো অভ্যন্তর। ওকে, আর বাহিরে যা থাকবে, এটা বৃত্ত না, এই বৃত্তর বাহিরে যা থাকবে, অর্থাৎ এই যে সমগ্র এলাকা যা আছে এটাই হচ্ছে বৃত্তের বহির্ভাগ। মনে থাকবে? তার মানে আমরা যদি এরকম করি, মনে করো এটা থাক, এখানে মুছে দিলাম, হ্যাঁ, দিয়ে মনে করো এখানে একটি বিন্দু নিলাম, তাহলে এই বৃত্তের বহিস্থ পি, এটি একটি বিন্দু। বৃত্তের বহিস্থ যে
বিন্দু হলো এটা হচ্ছে বৃত্তের অভ্যন্তরে না, এটা হচ্ছে বাহিরে। তার মানে এই জায়গাটাই এক কথায় কি বৃত্তের ভিতরে আর বাহিরে, এই জিনিসটা বোঝাচ্ছি আমরা। এইবারে খেয়াল করে দেখো যে বৃত্তের জ্যা ও ব্যাস ব্যাসার্ধ, এটা কিন্তু আলোচনা অলরেডি করে ফেলেছি, তারপরে আর নতুন করে আলোচনা করার প্রয়োজন আমার মনে হয় নেই। তবুও যদি বলতে হয় একটু যে বৃত্তের জ্যা, হ্যাঁ ব্যাস জ্যা, এটাকে বলবো হচ্ছে বৃত্তের জ্যা, ঠিক আছে, এটি হচ্ছে বৃত্তের জ্যা, যে কোনো জ্যা, একটু আগে যেটা বললাম। হ্যাঁ, আর বৃত্তের ব্যাস হচ্ছে এই কেন্দ্রগামী জ্যাকে বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে কি ব্যাস। ওকে, বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলা, আরেকটা কি ব্যাসার্ধ। এই বৃত্তের অর্ধেক কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। তার মানে এটাকে আমরা এখানে লিখতে পারি হচ্ছে ব্যাসার্ধ। তাহলে বৃত্তের জ্যা ব্যাস ও ব্যাসার্ধ এটা আমরা বুঝলাম। এবারে দেখো যে বৃত্তের যে কোনো জ্যা এর লম্ব দ্বিখণ্ডক কেন্দ্রগামী, বৃত্তের যে কোনো জ্যা এর লম্ব দ্বিখণ্ডক কেন্দ্রগামী। ওকে, খেয়াল করে দেখো এটা একটি বৃত্ত, এই বৃত্তের, হ্যাঁ এই বৃত্তের কি বলছে যে কোনো জ্যা, আমি একটা যে কোনো জ্যা ধরে নিলাম। ওকে, জ্যা কাকে বলে এটা তো বলেছি তাই না, যে বৃত্তের দুইটা বিন্দুকে পরিধির দুইটা বিন্দু স্পর্শ করে এরকমই হলো জ্যা। এখন বলছে বৃত্তে যে কোনো জ্যা এর লম্ব দ্বিখণ্ডক কেন্দ্রগামী, তার মানে এই বৃত্তটির মাঝখানে যদি হয় এবং সেটা যদি লম্ব হয়, মনে রাখবা লম্ব দ্বিখণ্ডক, এই বৃত্তের এই জ্যাটার মাঝখানে মানে দ্বিখণ্ডিত, অর্থাৎ হচ্ছে দুইটা খণ্ড করেছে, দুইটা ভাগ করেছে, সেটি হচ্ছে এইটা একটি ভাগ আর এটা একটি ভাগ, ঠিক আছে, এই যে এখান থেকে অংশ এখান থেকে অংশ, এই অংশ দুইটা হচ্ছে একটি ভাগ। এখন এইটা যদি লম্ব হয় তবে অবশ্যই কেন্দ্রগামী হবে, মনে রাখবা। এ বি জ্যা, এই জ্যা যদি দুই ভাগে ভাগ করে অর্থাৎ দ্বিখণ্ডিত করে, সেটি হবে হচ্ছে লম্ব এবং যাবে হচ্ছে এই কেন্দ্র দিয়ে। মনে রাখবা এটা হচ্ছে একটি লম্ব হবে এবং কেন্দ্রগামী হবে, এটা এখানে বলছিল, সেটা কিন্তু আমরা অলরেডি বলে ফেললাম। বৃত্তের কেন্দ্র থেকে সমদ্বিরবর্তী সকল জ্যা পরস্পর সমান, এবং বলছে বৃত্তের সকল জ্যা সমান জ্যা কেন্দ্র থেকে সমদ্বিরবর্তী, তার মানে এইটাও আমরা সহজেই বলে ফেলতে পারি। যেমন এটা হচ্ছে কি বৃত্তের কেন্দ্র, এখন বলছে বৃত্তের কেন্দ্র থেকে সমদ্বিরবর্তী সকল জ্যা, সমদ্বিরবর্তী মনে করো এখান থেকে এটুকু একটা সমান একটা জ্যা আমরা আঁকাইলাম, এইটুকু, হ্যাঁ, আবার এখান থেকে এটুকু যা এইটুকুও এরকম নিলাম, নিয়ে এবার এখানে একটি জ্যা আমরা আঁকাইলাম। এখন মনে করো এখানে যেটি বলছে এই 1 নম্বরটা, হ্যাঁ, যে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী, বৃত্তের এটা কেন্দ্র থেকে এখানে যেটুকু আর এখান থেকে এটুকু সমান, ঠিক আছে, এখান থেকে এটুকু সমান, এই সমদূরবর্তী যদি হয় তাহলে এই জ্যা দুইটা কি হবে সমান হবে। তার মানে আমরা যদি এটা এ বি ধরি, এটা যদি সি ডি ধরি, আর এটা যদি ও ধরি, তাহলে এখান থেকে ই আর এখান থেকে যদি এফ ধরি, তাহলে এই ও ই এই যে দেখো সমান ও এফ যদি হয়, তার মানে এখান থেকে এইটুকু যদি সমান হয়, তাহলে এরকম যদি হয়, হ্যাঁ এরকম যদি হয়, তাহলে এ বি সমান সিডি হবে, এটা শিওর। ওকে, সিডি হবে, এটা শিওর। আমাকে বোঝাতে পারলাম প্রথমটা। এইবারে খেয়াল করে দেখো এখানে কি বলছে, বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদ্বিরবর্তী, এখান থেকে আমি বোঝাবো, হ্যাঁ এখান থেকেই বোঝাবো যে বৃত্তের সকল সমান জ্যা, তার মানে এই যে একটি জ্যা যতটুকু এইটুকু হবে ততটুকু, বুঝতে পারলাম। তার মানে এখানে এরকম বলছে যে বৃত্তের সকল সমান জ্যা, তার মানে এ বি সমান সি ডি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হলে, এটা হলে কি হবে ও এফ না ও ই সমান ও এফ হবে। এবারে কি বোঝাতে পারলাম? তার মানে এইটাই, এটাকে শুধু উল্টোভাবে বোঝানো হয়েছে। তার মানে এই প্রশ্নটা 2 নম্বরটা এরকম বলছে, বৃত্তের সকল সমান জ্যা, এই জ্যা দুইটা যদি সমান হয় তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব সমান হবে। বুঝতে পারলাম? এটা কিন্তু উপপাদ্য, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো। আচ্ছা এইবারে দেখো পরবর্তী বৃত্তচাপটা কি, এটা ক্লিয়ার করে বুঝতে হবে বিষয়টা। দেখো বৃত্তচাপ, এটা একটি বৃত্ত নিলাম আমরা, হ্যাঁ এই জায়গাটা একটি বৃত্ত নিলাম আমরা, এটা একটু সাদা নেই, হ্যাঁ সাদা নেই তাহলে সুবিধা হবে। এটা হলো এই জায়গাটাই একটি কি হলো কেন্দ্র। এখন বৃত্তচাপটা কি, মনে করো এখান থেকে এইটুকু আমরা কেটে নিলাম,
এটা যদি আবার অন্য কালার দেই সুবিধা হয়, হ্যাঁ অন্য কালার দিলে সুবিধা হয়। এখান থেকে এটুকু কেটে নিলাম, নিয়ে কি করলাম, এই যে এখান থেকে এটুকু বৃত্তচাপের একটা অংশ কেটে নিলাম না, মানে কি পরিধির একটা অংশ কেটে নিলাম না। তার আগে বলি যে পরিধির অংশকে চাপ বলে। এই যে আমি লিখে রাখি, হ্যাঁ, যে পরিধির অংশকে, হ্যাঁ পরিধির অংশকে চাপ বলে। পরিধির অংশকে চাপ বলে, তার মানে কি এই যে যেটা আমি ঘুরছি এটা হচ্ছে কি পরিধি। ওকে, এই পরিধির এখান থেকে এটুকু একটা অংশ, তাহলে এটিকে কি বলা হয়, চাপ বলা হয়। এবারে যেহেতু এটা বৃত্ত তাই বৃত্তচাপ। ওকে, এখন আমি বলি যে এই যে দুইটা অংশ নিয়ে নিলাম এটাই হচ্ছে বৃত্তচাপ। ওকে, এইবারে এই বৃত্তচাপটাকে আমরা একটা অন্য স্টাইলে প্রকাশ করব। সেটা কি জানো, এই ছোট অংশ যেটা সেটাকে আমরা জানি যে বলে উপচাপ, মনে থাকবে। আর এই যে বড় অংশটা আছে, খেয়াল করে দেখো, এই যে বড় অংশটা আছে সেটিকে আমরা বলবো হচ্ছে অধিচাপ। হ্যাঁ, অধিচাপ, মনে থাকবে। তার মানে বৃত্তের পরিধির অংশ যদি আমরা কেটে নেই, হ্যাঁ এই যে এরকম একটা অংশ, এরকম একটা অংশ কেটে নিলাম, এই ছোটটুকু যেটুকু হবে সেটা হচ্ছে উপচাপ, আর এই যে বড়টুকু যেটুকু হবে সেটা হচ্ছে অধিচাপ। অধি মানে কি বড়, উপ মানে কি ছোট, হ্যাঁ এটুকু মনে রাখবা, তাই হবে। তাহলে বৃত্তচাপ সম্পর্কে আমরা আলোচনা করলাম। এবার খেয়াল করে দেখো, বৃত্তস্থ কোণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার অঙ্কে কিন্তু ইম্পর্টেন্ট অঙ্কে চলে যাচ্ছে আমরা। হ্যাঁ, এখানে কি বলেছে, বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণটা আসলে কীরকম বোঝো। বৃত্তস্থ কোণ বলতে মনে করো এখান থেকে এটিকে একটা চাপ ধরে কেটে নিলাম, এই যে এখান থেকে এইরকম যে অংশটুকু নিলাম না, এই জায়গাটায় যে কোণ উৎপন্ন হলো এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, মনে থাকবে। এটা হচ্ছে কি এইটুকু, এটাকে কি বলা হয়েছে, বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ, মনে থাকবে, বৃত্তস্থ কোণ। আচ্ছা, এটা গেল বৃত্তস্থ কোণ, শেষ। তার মানেটা কি আমি ক্লিয়ার করে বলি আরো, বৃত্তের এই পরিধির অংশের সাথে যে কোণ উৎপন্ন করে, পরিধির অংশের সাথে যে কোণ উৎপন্ন করে, অর্থাৎ এই যেখানে যে কোণ উৎপন্ন করেছে সেটাই হচ্ছে বৃত্তস্থ কোণ, মনে থাকবে, বৃত্তস্থ কোণ। আর ঠিক একই রকম এইটাকে যদি আমরা বলি এরকম, যে এই কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করবে, এটাও কিন্তু পরিধির অংশ কেটে নিলাম, এই যে এটুকু কেটে নিয়েছি, হ্যাঁ এইটাই এই কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করবে এটাকে আমরা বলবো হচ্ছে কেন্দ্রস্থ কোণ, মনে থাকবে, এটাকে বলবো হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তার মানে পরিধির সাথে যে কোণ উৎপন্ন করবে, যে কোনো জায়গায় উৎপন্ন করতে পারে, সেটাকে আমরা বলবো যেরকম, এরকম যদি উৎপন্ন করে তবু হবে, এরকম যদি উৎপন্ন করে তবুও হবে, এরকম যদি উৎপন্ন করে তবুও, সেটাকে বৃত্তস্থ কোণ। আর আমরা এখানে যে বিষয়টা আলোচনা করছি, কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটা হবে হচ্ছে কেন্দ্রস্থ কোণ, মনে থাকবে, সেটা হবে হচ্ছে কেন্দ্রস্থ কোণ। ওকে, বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি আশা করি। এবারে দেখো, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। ক্লিয়ার, আবার ক্লিয়ার করি একটু, হ্যাঁ না বললে তো ক্লিয়ার হবে না। হ্যাঁ, এটা সবসময় কেন্দ্র তো থাকেই, জানোই তো যে এটা হচ্ছে কেন্দ্র। এখন বলছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। বৃত্তস্থ কোণ মানে এখান থেকে এইটুকু আমি ধরে নিলাম এইরকম, এখানে একটি কোণ উৎপন্ন করলো, আবার ঠিক এখানে একটি কোণ উৎপন্ন করলো। এখন বলছে বৃত্তস্থ কোণগুলো সমান, এটাও দেখো একটি বৃত্তস্থ কোণ, এটাও একটি বৃত্তস্থ কোণ। তাহলে এই বৃত্তস্থ কোণ এবং এই বৃত্তস্থ কোণ কি হবে, সমান হবে। এখানে এটাই বলছে যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। একই চাপের উপর বলতে কি বোঝাচ্ছে, এই যে এখান থেকে এইটুকু আমি নিয়েছি না, দেখো এইটা যে উৎপন্ন করেছে, এখান থেকে এইটুকু যে উৎপন্ন করেছে সেইটা, এখান থেকে এইটুকু যে উৎপন্ন করেছে সেইটা, তার মানে একই চাপের উপর উৎপন্ন করেছে দুইটি বৃত্তস্থ কোণ। তার মানে এই বৃত্তস্থ কোণ দুইটা সমান হবে। অর্থাৎ এটাকে যদি আমরা এক্স ধরি তাহলে এটাও এক্স হবে, এটাকে যদি আমরা এ ধরি তাহলে এটাও এ হবে। এটা যদি হয় 50 ডিগ্রি, বাংলায় তো লেখা যাবে না, ইংরেজিতে লিখতে হবে সবসময় তোমাদের। এটা হবে যদি 50 ডিগ্রি, এটাও হবে 50 ডিগ্রি, অর্থাৎ যে এই কোণটা। এখন কি বোঝাতে পেরেছি? এটা কি ক্লিয়ার? না হলে অবশ্যই কমেন্টস করে জানাবা। এই যে অঙ্কগুলো বোঝাচ্ছি এগুলো অবশ্যই তোমরা কমেন্টস করতে হবে যে কোনগুলো বোঝনি, আমি প্রয়োজনে আবার ক্লাস নেব। হ্যাঁ, আমি বিশেষ করে বলবো শেফা, যারা, আদিবা, সৌরভী এবং আরিশা, তোমরা
বিষয়টা ভালো করে দেখবা আমার এই ক্লাসটা, দেখে আরও যদি বুঝতে না পারো আরও ডিটেলস আমি চেষ্টা করবো আর একটা কন্টেন্ট তৈরি করে বোঝানোর। ওকে, তোমরা ভালো করে চেষ্টা করবো আগে বোঝার। ওকে, ও গরম লেগে গেল, এসিটা দিয়ে দিই। ঠিক আছে, এখন দেখো এইবার পরবর্তীতে কি বলছে। এখানে বলছে যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। আচ্ছা, একটি বৃত্ত আঁকানো হলো, এই বৃত্তটা আঁকানোর পরে সেটাকে অর্ধেক করা হলো। এটুকু তোমাদের বুঝতে হবে যে অর্ধেক করা হলো, তার মানেটা কি? অর্ধেক বলতে আসলে কি বোঝায়? বৃত্তটা তো প্রথমে আঁকাতেই হবে, আঁকাইলাম, এটা ছোট্ট করে হোক কিংবা বড় হোক, যাই হোক একটা আঁকাইলাম। এখন এটা এই যে কেন্দ্র না, কেন্দ্রগামী যাকে ব্যাস বলে, তাহলে এই কেন্দ্র দিয়ে গেছে যখন, তখন এখান থেকে এইটুকু একটা অর্ধবৃত্ত, এখান থেকে এইটুকু একটা অর্ধবৃত্ত উৎপন্ন হয়েছে। তার মানে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এই যে অর্ধবৃত্তস্থ কোণটা উৎপন্ন হলো, এইটা এখান থেকে এই জায়গাটাই অর্ধবৃত্তস্থ কোণ বলে। তার মানে এই যে এখান থেকে এইটুকু বলবো হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ সবসময় এক সমকোণ, অর্থাৎ এই জায়গাটায় কোণ যা উৎপন্ন করবে সবসময় 90 ডিগ্রি। এখন আমি এটা এই জায়গায় আঁকিয়েছি, যদি এই জায়গায় না আঁকিয়ে এখানে আঁকতাম তবুও এখানে 90 ডিগ্রি কোণই উৎপন্ন করতো। যদি এইরকম করতাম তবুও এখানে 90 ডিগ্রি কোণই উৎপন্ন করতো। মনে রাখবা, বৃত্ত অর্ধবৃত্তস্থ যদি হয়, যেখানেই কোণ উৎপন্ন করুক না কেন 90 ডিগ্রি হবে। তার মানে এটা আমি উপরেই দিয়েছি, যদি এটা নিচে দিতাম ঠিকই এখানে 90 ডিগ্রি কোণই উৎপন্ন করতো। এটাকে বোঝাতে পারলাম? ক্লিয়ার? ওকে, এইবার বলি, এইটুকু হচ্ছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বিষয়টা। হ্যাঁ, এই বিষয়টা কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের আমি বলি। হ্যাঁ, ঠিক আছে, আমরা একটা কি বৃত্তটা আঁকিয়ে নিলাম। এবারে খেয়াল করে দেখো বিষয়টা আসলে কি বলছে। ওকে, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ। একই চাপের উপর, মনে রাখতে হবে একই চাপের উপর। তার মানে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, আমরা একটা চাপ নিলাম, এই একটা চাপ, এই চাপের উপর কেন্দ্রস্থ একটি কোণ দিলাম, এখানে তো কেন্দ্র আঁকিয়েছিলাম তাই না? আচ্ছা, এবারে দিলাম একটি বৃত্তস্থ কোণ। এখন এখানে বলছে যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, আর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তার মানে এই জায়গাটা কি বলছে? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ এইটাকে আমরা জানি কি বৃত্তস্থ কোণ, এইটা আমরা জানি কি কেন্দ্রস্থ কোণ। এখন এই জায়গাটা যদি আমরা ঠিক এভাবে বলি, এইটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ, আর এইটা হচ্ছে কি বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ যদি এক্স হয়, কেন্দ্রস্থ কোণ যেহেতু বলছে দ্বিগুণ, মাথায় রাখতে হবে দ্বিগুণ, সেক্ষেত্রে আমরা এখানে 2x। ঠিক আছে, এইবার আর একটা কথা বলি, এখানে যদি আমরা ধরি এ কেন্দ্রস্থ কোণ, তাহলে এইটা হবে কি a/2, কেননা দ্বিগুণ। দ্বিগুণ হলে কি এটা যা হবে এর অর্ধেক এটা হবে। মনে রাখবা, এখানে যা হবে তার অর্ধেক হবে এটা, এখানে যা হবে তার দ্বিগুণ হবে এটা। ঠিক আছে, মানে জিনিসটা উল্টো আর কি, উল্টো করলে এরকম হয়। বুঝতে পেরেছ? এই হচ্ছে বিষয়টা। তার মানে আমি আবারও বলি, এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ যা হবে বৃত্তস্থ কোণ তার অর্ধেক হবে। হ্যাঁ, ওইটারই উল্টো। আর আরেকটা যদি বলি, বৃত্তস্থ কোণ যা হবে কেন্দ্রস্থ কোণ তার দ্বিগুণ হবে। তার মানে এখানে এক্স হলে এটা 2x, এটা মনে রাখবা। ওকে, এইবার এই সূত্রটা এরকম যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আবার যদি বলি একই রকম উল্টো করে, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আর বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। মনে থাকবে? ওকে, ঠিক আছে, এবার আমরা নেক্সটে চলে যাই। দেখো, কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ। হ্যাঁ, আচ্ছা, এই বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ, এটার বিষয়ে আলোচনা করতে গিয়ে তার আগে একটু বলি তোমাদের। আসলে ম্যাথমেটিক্স, এই যে আমরা যা করছি, এই বিষয়গুলো জ্যামিতি তোমাদের কি কাজে লাগে এটা বুঝতে হবে তোমাদের। যে আসলে গণিত আমরা সারাদিন ধরে করি, গণিত বুঝতে অনেক কষ্ট হয়, তারপরেও আমাদের গণিত আছে, গণিত নিতেও হয়। আর যারা সায়েন্স পড়ে তাদের তো সবগুলোই প্রায় গণিত মার্কা, যেমন রসায়ন গণিত আছে, পদার্থে তো গণিতের সবগুলো প্রশ্নেতে একটা করে গণিত থাকে। আবার হায়ার ম্যাথ আছে, আবার জেনারেল ম্যাথ সাধারণ গণিতে এটাও আছে। আবার তোমরা যদি সেই সানজিদার মতো টিকটকার মার্কা ছাত্র হও, মানে ছাত্রী হও, তাহলে কি হবে? সবগুলো গণিতেই ফেল করবা। যেমন সানজিদা ফেল করেছে, বেশি টিকটক করতো, লেখাপড়া কম করতো, ও জেনারেল ম্যাথ
হায়ার ম্যাথ এবং ফিজিক্স তিনটাতেই ফেল করেছে, তার মানে তিনটাই গণিত মার্কা। এই জন্য তোমাদের একটা বলবো আমি, তোমরা যেটুকু করবা সেটুকু মনোযোগ সহকারে দেখবা, মন দিতে হবে। এক কথায় তুমি টিকটক দেখছো আর এদিকে অঙ্ক করছো, ইম্পসিবল। এভাবে কিন্তু কোনো কিছু হবে না, মানে তোমার মাথায় ঢুকবে না। মাথায় ঢুকাতে হবে আগে কি, গণিত। গণিতের যে বিষয়গুলো আছে সেগুলো মাথায় ঢুকাতে হবে, তাহলে মাথায় তোমাকে ক্যালকুলেশন করে উত্তর বের করে দেবে। আর যদি তুমি মাথা না ঢুকে, মাথা যদি তোমার থাকে টিকটকে, আর যদি তুমি মনে করো যে আমি গণিতটা করব এবং রেজাল্ট ভালো করব, ইম্পসিবল। এটা হবে কি এই সঞ্জিতদের মতো পসিবল। ওকে, এটুকু মনে রাখবা যে সঞ্জিদা না হতে হলে তোমাকে অবশ্যই কি করতে হবে। আশা করি তোমরা সবাইকে সঞ্জিদাকে চেনো, কেননা সঞ্জিদা হচ্ছে এই গণিতে ফেল করেছে, হায়ার ম্যাথে ফেল করেছে, ফিজিক্সে ফেল করেছে। এটা গতবারের আগের বার খুবই নাম করা হয়েছিল, ঠিক আছে। মানে ও যতটুকু নাম করা ছিল তার চেয়ে বেশি নাম করা হয়ে গেল এই গণিত তিনটা সাবজেক্টে ফেল করে। ওকে, এখন আমরা বলি এটা এইটা একটু সম্পর্কে আলোচনা করি যে এইটা আসলে কি বলছে। কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ। কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, অধিচাপটা কি। এই যে এখানে একটি চাপ নিলাম আমরা, হ্যাঁ, একটি চাপ নিলাম। আমরা আগেই শিখেছি এখান থেকে যেটুকু ছোট সেটুকুকে আমরা বলবি হচ্ছে উপচাপ, আর এই যেখান থেকে এটুকুকে আমরা বড়টাকে বলি হচ্ছে অধিচাপ। এখন আমার এখানে বলছে যে কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ, অর্থাৎ এখান থেকে এই অধিচাপের সাথে যদি অন্তর্লিখিত কোণ হয় তবে সেটা অবশ্যই 90 ডিগ্রি ছোট হবে, তার মানে সূক্ষ্ম কোণ হবে। তার মানে এইটাকে কি বলবো, অবশ্যই 90 ডিগ্রি কোণ, অর্থাৎ এটি হচ্ছে সূক্ষ্ম কোণ। মাথায় থাকবে, এই যে এটা হচ্ছে সূক্ষ্ম কোণ। এই যে এখান থেকে এইটুকু কি, নিচেরটুকু কি উপচাপ, মনে রাখবা নিচেরটুকু কি উপচাপ, আর এই যে বড় অংশটা এটা কি অধিচাপ। তাহলে তোমাকে এখানে কি বলেছে যে অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ, মানে বড় কোণের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে ছোট কোণ উৎপন্ন হবে 90 ডিগ্রির, অর্থাৎ সূক্ষ্মকোণ হবে। আর ঠিক একই রকম যদি তোমাকে এখন বলা হয় কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূলকোণ, অর্থাৎ এখান থেকে আমি আঁকিয়ে তোমাকে যদি বলি যে এইরকম আর একটু দূরে নেই তাহলে সুবিধা হবে, যেহেতু এটা এই যে এখান থেকে এটুকু ছোট, তার মানে এটা উপচাপ, এখান থেকে এটুকু বড়, এটা হচ্ছে কি অধিচাপ। এই উপচাপের সাথে যদি কোণ উৎপন্ন করে, দেখো কত বড় হয়ে গেল, অর্থাৎ 90 ডিগ্রি চেয়ে বড় হবে। এইটুকু হবে হচ্ছে যা কোণ উৎপন্ন করবে, এটা হচ্ছে স্থূল কোণ। এখন তুমি দেখো তো স্থূল কোণ, এখন তুমি দেখো তো এইটা ছোট না, উপচাপ ছিল না, এখানে কোণ উৎপন্ন করলে কি 90 চেয়ে বড়, তার মানে ছোট কোণের সাথে উৎপন্ন করবে বড় কোণ, অর্থাৎ 90 ডিগ্রি বড় কোণ স্থূল কোণ। আর এইটা যদি আমি এইরকম নেই, তাহলে এটা কোণ উৎপন্ন করবে কি উপচাপের সাথে, অর্থাৎ বড় চাপের সাথে কোণ উৎপন্ন করবে ছোট কোণ, মানে সূক্ষ্ম কোণ। বোঝাতে পারলাম? ক্লিয়ার বিষয়টা? আমি বলেছি যে বেসিক তোমাদের ক্লিয়ার করব, হ্যাঁ, বেসিক তোমাদের ক্লিয়ার করব বৃত্ত সম্পর্কে। সুতরাং এই ভিডিওটা, কন্টেন্টটা যে দেখবে, আমার মনে হয় বৃত্ত সম্পর্কে তার পুরোপুরি ক্লাস 9-10-এ যা প্রয়োজন শেখা হয়ে যাবে। তারপরেও তোমরা চেষ্টা করবা যে বারবার এই ভিডিওটা দেখা, বারবার দেখা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। একবারে কিন্তু সব কিছু ক্লিয়ার হবে না, এটা কিন্তু একটা ক্লিয়ার কথা। এবারে দেখো বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজ কি, বৃত্তটা আগে আঁকাইলাম, এই বৃত্তের মধ্যে আবার একটা চতুর্ভুজ আঁকাতে হবে। তার মানে এখন চতুর্ভুজ কিভাবে আমি হাত দিয়ে আঁকাই, হ্যাঁ, এখান থেকে মনে করে একটা নিলাম এইভাবে, এটা কি করব, এরকম নিলাম, এখানে একটা আঁকাইলাম, এখানে একটা আঁকাইলাম, এখানে একটা আঁকাইলাম, আবার এখান থেকে এটা নিলাম। তার মানে কি বৃত্তর ভিতরে একটা চতুর্ভুজ হলো না? এটাকেই বলে হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, মানে বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ, একই কথা। এখানে বলছে বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ, একই বিষয়, ঠিক আছে না? হ্যাঁ, এইবার আমি যদি এটা দিয়ে ABCD এটা দিলাম, তাই না? এখন এখানে কিন্তু অনেক কিছু ডায়লগ দেওয়া যায়, কিন্তু আমি এটা দিচ্ছি না, কারণ এর পরবর্তীতে আবার লেখা আছে, অনেকগুলো আছে, পর্যায়ক্রমে আমি এইগুলো আলোচনা করবো। হ্যাঁ, এই যেখানে বলছে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ, আরও লেখা আছে, এইভাবে অনেক কিছু আছে বলে আমি এখানে একবারে ডায়লগটা দিচ্ছি না। তবে এটা বলছি কিছু কিছু কথা, যেহেতু আমরা জানি একটি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি, এটা তো আমরা জানি, তাই না? এখন এখান থেকে যদি এই প্রশ্নটা আমরা করি যে দেখো বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ মানে কি? 2 সমকোণ মানে কি? দেখো এইরকম যদি একটি বৃত্ত আঁকি, যে কোনোভাবে তুমি নিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এই যে এখানে যেটি বলছে
বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি। ঠিক আছে না, 180 ডিগ্রি। আমি এই বিষয়টা যদি ঠিক আছে এখানে এই বলি যে এই যে একটি কোণ, এই কোণের ঠিক বিপরীত কোণ এইটা, তাহলে এই দুইটা কোণ অর্থাৎ এ কোণ, বি কোণ, সি কোণ এবং ডি কোণ, তাহলে এ কোণ যোগ আর ওই সি কোণ, এই দুইটা যোগ করলে অবশ্যই 180 ডিগ্রি হতে হবে। এটা হচ্ছে নিয়ম, একটা সূত্র, একটা উপপাদ্য। এটা পরীক্ষায় খুব কিন্তু আসে, হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব আসে এটা, এই জন্য তোমাদের যত্ন সহকারে দেখতে হবে। ওকে, এইবার এই জায়গায় যদি আবার দেই বি কোণ প্লাস সি কোণ সমান কি, বি কোণ প্লাস সি কোণ তো না, এটা হচ্ছে ডি কোণ হবে, হ্যাঁ, ডি কোণ, তাহলে এই দুইটা কোণ যোগ করলে কত হবে, 180 ডিগ্রি হবে, কেননা বিপরীত দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি। ঠিক আছে, এখন যদি আমি বলি এই কোণটা যদি আমি বলি যে 80 ডিগ্রি, তাহলে এই কোণটা কত ডিগ্রি, 80 ডিগ্রি দেবো, হ্যাঁ, 80 ডিগ্রি দিলাম, তাহলে এটা কত, আমরা জানি যে দুই সমকোণ হবে, দুইটা কোণ যোগ করলে বিপরীত দুইটা, তাহলে এটা অবশ্যই 100 ডিগ্রি। ক্লিয়ার না হলে আবার একটু বলবা অথবা কমেন্টস করবা, হ্যাঁ। আবার বলছি যে এটা কি, এইগুলো আমি মূলত কন্টেন্টটা তৈরি করছি কিন্তু শেফা, যারা, আদিবা এবং আরিশা আর সৌরভী তোমাদের জন্য। ঠিক আছে, তোমরা কিন্তু এগুলো ভালো করে দেখবা, আমি এর উপরে এইটা ভালো করে দেখবা, আর এর উপরে তোমাদেরকে কিন্তু প্রশ্ন করা হবে যে কোন বিষয়টি বুঝতে পারোনি, এবং আমি যখন অঙ্ক করাবো এমসিকিউ, মনে হয় তোমাদেরকে বলি যে এমসিকিউ যখন করবা এই বিষয়গুলো, হ্যাঁ, বিশেষ করে এমসিকিউ যখন করবা, ভেরি 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 কাজ ইম্পর্ট্যান্ট একটি বিষয়, আমি এই বিষয়গুলো আলোচনা করছি। এইগুলো হয়ে গেলে তোমাদের এমসিকিউ এমনি অর্ধেক হয়ে যাবে, আর এমসিকিউ কিছু কয়েকটা আলোচনা করব, ক্লিয়ার। ঠিক আছে, এই এবং শর্ট প্রশ্ন অনেকগুলো এখান থেকে হয়ে যাবে। ঠিক আছে না, হ্যাঁ, তাহলে এই বিষয়টা অবশ্যই বুঝেছো মনে হয়, তাই না। এবারে খেয়াল করে দেখো, বৃত্ত অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়ত, খেয়াল করে দেখো, এটা একটি বৃত্ত নিলাম, বৃত্ত অন্তর্লিখিত সামান্তরিক, হ্যাঁ। এখন বৃত্ত অন্তর্লিখিত সামান্তরিক যদি আমি আঁকাই, মনে করো একটি সামান্তরিক আঁকাইলে আমি এরকম বৃত্ত অন্তর্লিখিত একটি সামান্তরিক দিলাম, একটি সামান্তরিক দিলাম, এখন এই সামান্তরিকটা এইরকম ছাড়া তুমি কি এইরকম ব্যাখ্যা করে আঁকাতে পারবা? বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক, হ্যাঁ, এরকম ব্যাখ্যা করে কখনোই আঁকাতে পারবা না, এই জন্য বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়তক্ষেত্রই হবে, অর্থাৎ এইটা সমান সমান এইটা সমান সমান হবে, এটাও সমান এটাও সমান, অর্থাৎ বিপরীত বাহু দুইটা অবশ্যই সমান্তরাল হবে এবং সমান হবে, আর কোণগুলোও কি তখন হয়ে যাবে হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তার মানে বৃত্ত অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়তক্ষেত্র, এটা কিন্তু এমসিকিউ খুব আসে, মনে রাখবা। বৃত্তের ছেদকটা কি, এই একটা বৃত্ত নিলে এই বৃত্তের ছেদক বলতে আসলে এরকম বোঝাই, মনে করো আমি একটা রেখা নিলাম, হ্যাঁ, এরকম নিলাম, রশ্মি নিলাম, এইরকম, এই যে স্পর্শ করেছে না, এই যে এখানে যে স্পর্শটা করেছে, এটাতে স্পর্শক হয়ে গেল, ছেদক বলতে আসলে এরকম বোঝায়, হ্যাঁ, এটাই আমি মাঝখান দিয়ে দিলাম, এটা হচ্ছে বৃত্তের ছেদক কীভাবে, খেয়াল করে দেখো, এই জায়গায় ছেদ করেছে, এই জায়গায় ছেদ করেছে, তার মানে এটাই বৃত্তকে একটি ছেদ করেছে, তার মানে একটি রেখাংশ রশ্মি যাই বলি, বৃত্তকে কয়টি বিন্দুতে ছেদ করে, এটাও কিন্তু একটা এমসিকিউ আসে, 2টি বিন্দুতে ছেদ করে, মনে থাকবে, একটি রেখা একটি বৃত্তকে কয়টি বিন্দুতে ছেদ করে, 2টি বিন্দুতে ছেদ করে। ওকে, এটা হচ্ছে ছেদক গেল, তার মানে যাহা ছেদ করে তাহাই ছেদক। ওকে, এইবারে দেখো স্পর্শক, একটু আগে যেটা বলছিলাম না, সেটাই কিন্তু এবারে হচ্ছে স্পর্শক। এই বৃত্ততে এখন স্পর্শক যদি তুমি আঁকাও, মনে করো এই যে এভাবে গেল, হ্যাঁ, এভাবে গেল, এই যে এখানে যা হয়েছে এটাই কিন্তু স্পর্শক, তার মানে এটাই আমরা বলবো হচ্ছে স্পর্শক, এটাই হচ্ছে স্পর্শক বুঝেছো। এই স্পর্শকগুলো কিন্তু আবার অনেক রকম হয়ে যায়, আমি একটু বলি তোমাদের স্পর্শকগুলো আসলে কীরকম হয়। এই একটি বৃত্ত ছোট করে নিলাম, হ্যাঁ, এই একটি বৃত্তর এখানে মনে করো যে এইভাবে ছেদ করেছে, তাহলে এটিকে বৃত্তর কি কোথায় ছেদ করলো, একটা পাশে, তাই না, একটা পাশে না ছেদ করলো, হ্যাঁ। এখন যদি এটা যদি এইভাবে ছেদ না করে, তাহলে তার এটা ছেদক আমরা বলতে পারি না, এটা স্পর্শ করেছে বলতে পারি না, ছেদ করেছে সেটাও বলতে পারি না, তার মানে এইটাকে যখন এভাবে হবে তখন এটাকে আমরা বলবো স্পর্শক। এই স্পর্শকটা এটাকে আমরা বলি হচ্ছে কি সাধারণ স্পর্শক। ঠিক আছে, তার মানে এটা সাধারণভাবে স্পর্শ করেছে। এখন যদি আমরা আবার একটা বলি
যে এইরকম এইরকম স্পর্শ করেছে, মনে করো এরকম একটি বৃত্ত, আর হচ্ছে এরকম আর একটি বৃত্ত নিলাম, হ্যাঁ এরকম একটি বৃত্ত, এইরকম এখানে একটি নিলাম, আর হচ্ছে এইটা এখানে দিলাম। এইটাকে এইবারে একটা কাজ করেছে কি, এইভাবে স্পর্শ করেছে। খেয়াল করে দেখো, এখানে একটি স্পর্শক, এখানে একটি স্পর্শক, এইভাবে যদি স্পর্শক করে তাহলে এইটাকে আমরা বলবো তির্যক সাধারণ স্পর্শক, তির্যক স্পর্শক। হ্যাঁ, তাহলে মানে এটা কি তির্যক ভাবে স্পর্শ করেছে। হ্যাঁ, তির্যক, তির্যক, হ্যাঁ তির্যক স্পর্শক, 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 স্পর্শক বানানটাও আর হচ্ছে না গো, স্পর্শক। হ্যাঁ, তির্যক স্পর্শক এটাকে বলি। হ্যাঁ, এইটা। আর যদি ঠিক এরকম স্পর্শ করে, মনে করো এখানে আর একটা বৃত্ত নিয়ে আসি, বৃত্ত নিয়ে এইরকম করেছে, তার মানে এটাকে কি বলে, ভিতর অভ্যন্তরী স্পর্শক, অভ্যন্তরী স্পর্শক। হ্যাঁ, এইটা। আর এই বৃত্তটাই যদি আবার আমরা এরকম বাহিরে নেই, হ্যাঁ আর একটা বৃত্ত এরকম বাহিরে নিলাম, কিন্তু এইটা আমরা কি করব, এইটাকেই বাহিরে নেব, এইটাকে যদি বলি আমরা, এটা হচ্ছে বহিস্থ স্পর্শক, মানে দুইটা বিন্দুরই বাহিরে স্পর্শ করেছে। হ্যাঁ, এটা দুইটা বিন্দুরই বাহিরে স্পর্শ করেছে। এই যে এইগুলো হয়ে গেল মোটামুটি এইগুলোই। হ্যাঁ, এইগুলোই হচ্ছে স্পর্শকের ভিতরে আছে। আর স্পর্শকের ভিতরে আর মনে হয় নাই। এবারে আমরা পরবর্তীতে যেতে পারি। কোনো বৃত্তের কোনো বিন্দুতে একটি মাত্র স্পর্শক অঙ্কন করা যায়। আচ্ছা, এবারে আমি তোমাকে বলি, এই যদি একটি বৃত্ত নেই, এই বৃত্তকে তুমি কয়টা স্পর্শক আঁকতে পারবা, এখানে খেয়াল করে দেখো তো। এই যে একটা নিলে, একটা বাদে আর তুমি কি স্পর্শ আঁকাতে পারবা? এই রেখা, কোনো বৃত্তের কোনো বিন্দুতে একটি মাত্র স্পর্শক অঙ্কন করতে পারবা। এই যে এখানে একটি স্পর্শও কি হবে, আর হবে না। এটা কিন্তু একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয়, যে কোনো বৃত্তের কোনো বিন্দুতে একটি মাত্র স্পর্শক অঙ্কন করা যায়। ওকে, এবারে দেখো, স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর অঙ্কিত লম্ব কেন্দ্রগামী। তার মানে এইটা যেটা বললাম, একটু আগে যেটা বললাম, হ্যাঁ সেইটাই এরকম করার পরে তুমি একটি কি স্পর্শক আঁকিয়েছো। হ্যাঁ, এই যে মনে করো এটা একটি স্পর্শক আঁকিয়েছো। এই স্পর্শকটা যদি এখানে আমি লম্ব আঁকাই, মনে রাখবা, যদি এখানে আমি লম্ব আঁকাই তবে অবশ্যই এটি কি হবে, এটা কিন্তু সোজা হয়নি। হ্যাঁ, এটা সোজা হয়নি, আমি এভাবে নেই, অবশ্যই এটি কেন্দ্রগামী হবে। বুঝতে পারলাম? এই জায়গায় যদি লম্ব আঁকাই, মানে স্পর্শকের কাছে যদি আমি লম্ব আঁকাই, অবশ্যই এখানে যদি লম্ব হয় তবে সেটি কেন্দ্রগামী হবে। এর আগে একটা বলেছি না, যে জ্যা আঁকালে কেন্দ্রগামী হয়। এই জ্যা আর স্পর্শকটা একই বিষয়, তার মানে এইভাবে আঁকালে এটি কেন্দ্রগামী হয়ে যাবে। বুঝতে পারলাম? ওকে, এবার আমরা পরের বিষয়টা নিয়ে আলোচনা করি। খেয়াল করে দেখো, এইবার কি ত্রিভুজের পরিবৃত্ত। আচ্ছা, ত্রিভুজের মোট বিষয় আছে এই পরিবৃত্ত, বহির্বৃত্ত, অন্তর্বৃত্ত, এইগুলো নিয়ে মোট 3টে বিষয় আছে। একটা হচ্ছে পরিবৃত্ত, একটা হচ্ছে বহির্বৃত্ত, আর একটা হচ্ছে অন্তর্বৃত্ত। এইটা হচ্ছে ত্রিভুজের পরিবৃত্ত। আসলে পরিবৃত্তটা কি? পরিবৃত্ত বলতে আসলে বোঝায়, প্রথমে আমরা একটি ত্রিভুজ আঁকাবো, মনে করে এরকম একটি ত্রিভুজ আঁকাইলাম। হ্যাঁ, এই ত্রিভুজের উপরে কিন্তু আবার বৃত্ত আঁকানো এখন কোনো ট্রাপ ব্যাপার, মানেটা কি এরকম, এইভাবে 3টা বিন্দুকে স্পর্শ করবে, এটাই হচ্ছে একটি পরিবৃত্ত। তার মানে পরিবৃত্ত আঁকতে হবে কীভাবে, সেটা পরবর্তীতে যখন সম্পাদ্যে যাব শেখাবো। তবে আমি একটু বলি, পরিবৃত্ত অঙ্কনের সময় অবশ্যই বৃত্তের এই বাহু, মনে করো একটি বাহু এ বি সি, এই বাহুকে 2 ভাগে ভাগ করবো। অর্থাৎ বাহুকে আমরা জানি যে এভাবে 2 ভাগে ভাগ করতে হয়, সেভাবে আমি নিতে পারি। এখানে আমাদের ইয়েগুলো, এখান থেকে আমরা ম্যাথে যে এই যে কম্পাস নিলাম। হ্যাঁ, আচ্ছা, কম্পাস একটা নিলেই হবে। কম্পাস নিলাম, এই কম্পাস দিয়ে আমরা এটা কি করতে পারি, খেয়াল করে দেখো। হ্যাঁ, কম্পাস দিয়ে এটা 2 ভাগে ভাগ করতে পারি। এই যে, হ্যাঁ, এটা 2 ভাগে ভাগ করে ফেলতে পারি। এই মনে করে একটা করলাম, আবার এখান থেকে নিয়ে এই যে এভাবে একটু ভাগ করে ফেললাম, হয়েছে? ঠিক একই রকম আবার আমরা এখানেও ভাগ করতে পারি, এখানেও এভাবে ভাগ করব। হ্যাঁ, ভাগ করে আবার এখানে নেব, নিয়ে একই রকম এখানে আবার আমরা কি করব, ভাগ করব। করে এই যে 2টা ভাগ হয়ে গেল না, এখন এটা আমরা কি করব, এইভাবে দাগ টানবো। এই যে এভাবে দাগ টানলে এভাবে সরাবো। হ্যাঁ, সরিয়ে এই 2টা দিয়ে, মোট কথা এইগুলো
দাগ টানতে একটু ঝামেলা হবে, একটা থেকে আরেকটা এইরকম ঠেকে যদি করি, আচ্ছা আবার কি হলো, এইরকম যদি করি তবে হবে। এই যে হলো, এটা একটা হলো। এখানে যেটি এই যে স্পর্শ করেছে না, এই যে দুই ভাগে ভাগ করেছে, ঠিক একই রকম এদিকে আবার একটি হবে, সেইটাও একটি সমান এভাবে হবে। মনে করো একটি সমান এভাবে হলো, ঠিক আছে। এখন এই যে এখান থেকে এইবারে খেয়াল করে দেখো, এখান থেকে এইটুকু যে দূরত্ব, এই দূরত্ব নিয়ে যে বৃত্ত আঁকানো হয় সেটাকে বলা হচ্ছে পরিবৃত্ত। আমি আবার ক্লিয়ার করি, সেটা হচ্ছে একটি ত্রিভুজের তিনটা স্পর্শ এই শীর্ষকে স্পর্শ করেছে, সেটা হচ্ছে পরিবৃত্ত। তার মানে আমি ধরে নিলাম এটি একটা, আবার বলি, এটা একটি ত্রিভুজ, এই ত্রিভুজের এটি একটি শীর্ষ, এটি একটি শীর্ষ, এটি একটি শীর্ষ, এই শীর্ষ তিনটিকে স্পর্শ করবে, এরকম স্পর্শ করবে যেটি বৃত্ত আঁকাবা সেটা হচ্ছে পরিবৃত্ত। ক্লিয়ার? এইবার ঠিক একই রকম দেখো আবার অন্তর্বৃত্ত। অন্তর্বৃত্ত কী করে আঁকাবা খেয়াল করে দেখো। অন্তর্বৃত্ত আঁকতে হলে তোমাকে, আচ্ছা আগে তো এটা না, আগে ত্রিভুজ আঁকাতে হবে। এই যে ত্রিভুজ আগে নিলাম, একটু ছোট করে নিলাম, এটা হচ্ছে একটি ত্রিভুজ। এই ত্রিভুজের অন্তর্বৃত্ত বলতে এর ভিতরে একটি বৃত্ত হবে, মানে ত্রিভুজের ভিতরে বৃত্ত, সেটাকে বলা হয় অন্তর্বৃত্ত। ওকে, তার মানে অন্তর মানে কি? অন্তর মানে কি? মন, তাই না? অন্তর মানে মন, অন্তর মানে এই যে এখানে আছে না, অন্তর মানে মন, ঠিক আছে। কিন্তু অঙ্কের ক্ষেত্রে, গণিতের ক্ষেত্রে অন্তর মানে ভিতরে, অন্তর মানে ভিতরে। আবার আর একটা আছে বীজগণিতের ক্ষেত্রে অন্তর মানে বিয়োগফল, সেখানে যেটি ব্যবহার হয়। আবার মানুষের ক্ষেত্রে অন্তর মানে মন। মানুষের অন্তর কোথায় থাকে কে জানে, কখন যে উড়ে যায় আল্লাহ জানে, কার মাঝে উড়ে যায় সেটাও একটা ব্যাপার। যাই হোক, এই যে অন্তরটা তোমাকে ধরে রাখতে হবে, এবং ধরে রেখে সেটি যে এই ত্রিভুজের ক্ষেত্রে যদি তুমি ভিতরে আঁকাতে পারো তবে সেটি হবে হচ্ছে অন্তর্বৃত্ত। ঠিক আছে, এটাকে বোঝাতে পারলাম? অন্তর্বৃত্ত, এটা হচ্ছে অন্তর্বৃত্ত গেল। আর বহির্বৃত্ত, বহির্বৃত্তটাকে কি বলে খেয়াল করে দেখো। এইটা একটি না, এটা একটি ত্রিভুজ, তোর আগে আঁকাবো না, আগে হচ্ছে ত্রিভুজ, আর বলছে কি আগে হচ্ছে ত্রিভুজ আঁকাতে হবে, আগে তার ওইটা আঁকানো যাবে না। ঠিক আছে, এরকম মনে করে এটা আঁকাইলাম। হ্যাঁ, এই ত্রিভুজের এখন কি করব আমরা, বহির্বৃত্ত আঁকাবো। অর্থাৎ এই বাহুটাকে আমি বর্ধিত করব, এই বাহুটাকে আমি বর্ধিত করব, করে এর ভিতরে, এই যে এর ভিতরে যে একটি বৃত্ত দুইটাকেই স্পর্শ করবে, এই তিনটা বাহুকেই স্পর্শ করবে যে একটি বৃত্ত আঁকানো হবে, সেটা হবে হচ্ছে বহির্বৃত্ত। বুঝতে পারলাম? আবার বলি, এটা একটি ত্রিভুজ, মোট কথা এটা একটি ত্রিভুজ, ধরো এটা একটি ত্রিভুজ, ত্রিভুজের এইগুলো বর্ধিত করবা। বর্ধিত করলে এই বর্ধিত বাহুর সাথে এবং এই বাহুর সাথে এবং এই বাহুর সাথে, এই তিনটা যে বাহুর সাথে যে বৃত্ত উৎপন্ন হবে সেটাই হবে হচ্ছে বহির্বৃত্ত। বুঝতে পারলাম? ওকে, আর কি আছে দেখি। আচ্ছা, আর নাই। এই হচ্ছে ছিল মোটামুটি বৃত্ত সম্পর্কে একটা বেসিক ধারণা, তোমাদের ক্লাস 9-10 ক্ষেত্রে যতটুকু আছে। এগুলো অবশ্যই তোমরা যত্ন সহকারে, মনোযোগ সহকারে দেখবা, দেখে একবার বুঝতে না পারলে কয়েকবার দেখবা, দেখবা, তারপর সবগুলো বুঝে যাবা। আর তারপরে বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্টস করবা, এবং সেই কমেন্টসটা করবা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে। এখানে হোয়াটসঅ্যাপ করবা যে স্যার অমুক জিনিসটা বুঝতে পারিনি, আমি সেটা নিয়ে আবার আলোচনা দেবো, কোনো সমস্যা নেই। আমি একবার, দুইবার, তিনবার, চারবার, যতবার পারি আলোচনা দিতে পারি। ঠিক আছে, তোমাদের জন্য। আমি তো তোমাদের নিয়েই কাজ করি, এটা তো বোঝো নাকি? আর না বুঝলে বুঝতে হবে তোমাদের। হ্যাঁ, কোন স্যার কাকে নিয়ে কাজ করে, কোন স্যার কতটুকু কি করে, এই যে একটি হোয়াটসঅ্যাপ নম্বর না, এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা অবশ্যই SMS করবা। আর আমি যে ভিডিওটা দেবো সেখানে কমেন্টস করবা কোথায় বুঝেছো, আর বুঝে গেলে একটা থ্যাংক ইউ দিবা, আর না বুঝতে পারলে কমেন্টস করবা, সেখানে আমি চলে যাবো আবার আলোচনাতে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো কন্টেন্ট শেষ করি। আর আগামীতে কী নিয়ে আলোচনা করব সেটাও কমেন্টসে জানাবা, আর হোয়াটসঅ্যাপে জানাবা, তাহলে সুবিধা হবে আমি কোন ক্লাসটা নিতে পারি। ঠিক আছে, তোমাদের মঙ্গল আবারও কামনা করছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।